ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমি তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা মডেল অ্যাটিটিউড টাস্ক পার্ট 3 নিয়ে আলোচনা করব। আর আলোচনা শুরু করার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আর তোমাদের আবারও একটা কথা বলি, যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই ধরনের ভিডিও আমি সবার আগে নিয়ে আসি। ওকে, আজ আমরা বাংলা এবং পরিবেশ দুটো নিয়েই আজকের এই আলোচনা করব একটাই ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো প্রথমে দেখো, বাংলার যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু মন দিয়ে দেখো, আমি পরপর সমাধান করে দিচ্ছি। প্রথম যে কোশ্চেন বলা হয়েছে, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা অনেক দিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। উবাকে তার এভাবে বসে পড়ার কারণ কি? ঠিক আছে, তো উত্তরটা আমি এখানে লিখে রেখেছি, এখানে দেখো, মধ্যে দেখো। এখানে উবা হলেন লেখক এর বন্ধু, এখানে উবা হলেন লেখকের বন্ধু, এইভাবে লিখবে। তারপর 2 নম্বর কোশ্চেন বলেছে, তার এভাবে বসে পড়ার কারণ কি? না, লিখবে এইভাবে, লেখকের চোখে চোখ রেখে মাটির ওপর তার কাঠকুটোর ছবি তৈরি করার জন্যই বসে পড়েছিল। ঠিক আছে, উত্তরটা তাহলে তোমরা এইভাবে লিখবে। বুঝতে পেরেছি প্রথম কোশ্চেনটা? ওকে, দ্বিতীয় কোশ্চেন কি বলছে দেখো, দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘোচাবো আজ। তাহলে কথক কিভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়? কীভাবে উত্তর লিখবে? না, উত্তরটা লিখবে এইভাবে, না দেখো এইভাবে লেখা হবে, না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব। ঠিক আছে, আমার এই লেখা আমি সাগর পাড়ি দেব, এইটার মধ্যে থাকবে দেব। কবিতা থেকে না, এই কবিতা থেকেই নেওয়াটা হয়েছে। ঠিক আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপর কি বলেছে, এবার বলছে কথক কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়। না, এইভাবে সে লাস্টে এটা লিখবে, লেখার পরে লিখবে, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি বাণিজ্যে যেতে চান, আর জগৎ জুড়ে সুখ কুড়িয়ে কবি দুঃখিনী মায়ের লজ্জা ঢাকতে চান। সেই সব মণিমুক্ত কবি মাকে এনে দেবেন যা তার ঘরে নেই। বুঝতে পেরেছ? এইভাবে সুন্দর করে লিখবে তোমরা। ওকে ওকে 3 নম্বরের কোশ্চেন নাম্বার এবার দেখো, এবার ফেরবার পালা। দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন? এটার উত্তরটা কীভাবে লিখবে? উত্তরটা এইভাবে লিখবে, দেখো লিখেছি, দেখো ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। হাওয়া বন্ধ হয়ে যায়, তার জায়গায় জমাট বরফের কণা বইতে থাকে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তারা চলতে থাকেন। শুধু বরফের বৃষ্টির মধ্যে পথের দিশা হারিয়ে অনাহারে তাদের শরীর অবসন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর হিমশীতল স্পর্শে তাদের অঙ্গ শিথিল হয়ে যায়। তারা একে একে মৃত্যুর মুখে ঢলে পড়েন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা পরপর করে লিখে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলে। আচ্ছা, চারের যেটা আছে সেটা একটু দেখো, আলো নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও। যে আলো যে নাটকটা আছে সেই অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও, এটা লিখতে বলা হয়েছে। দেখো লিখেছি, এইভাবে লিখবে তোমরা, লীলা মজুমদারের আলো গল্প থেকে, এখানে আলোটা একটু করবে, গল্প থেকে নেওয়া হয়েছে। শম্ভু তার দাদুকে সুস্থ করার জন্য সে একা একা বনে গিয়েছিল। বনের ভিতরে ঢুকতেই অমনি সরসর ফটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুড় ডানা মেলে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেওয়ালের গায়ে টুপ টুপ করছে মৌচাক, পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে, দূরে দূরে খান কত মনসা ঝোপ, আর পায়ের কাছেই গাছের তল দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিকে যেন গান গেয়ে উঠল, ভয় দূর কর, আলোর গান, সাহসের গান। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে এই আলোর নাটকে অনুসরণ করে শম্ভুর সাহসিকতা পরিচয়টা এইভাবে তোমরা লিখবে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা প্রথমে এইগুলো সুন্দর করে এইভাবে প্রশ্ন এবং তার উত্তর এইভাবে লিখলে। লেখার পর তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, দেখো বলে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। বুঝতে পেরেছ? তোমরা তাহলে কোনো অবস্থাতে বাড়ির বাইরে বেরোবে না। অবশ্যই এটা একটু মন দিয়ে করে ভালো করে করে বাড়িতেই থাকবে এবং বাড়িতেই এগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? আবারও একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা একবার দেখে নাও মন দিয়ে করে। ওকে ওকে 3 দাগের কোশ্চেনটা একবার মন দিয়ে দেখে নাও, আর 2 দাগের কোশ্চেনটা একবার দেখে নাও, আর 1 দাগের কোশ্চেনের উত্তরটা এইভাবে দেখে নাও। ঠিক আছে, পুরো কোশ্চেনটা মন দিয়ে একবার লাস্ট যারা কোশ্চেন দেখোনি এখনও পর্যন্ত তারা কোশ্চেনটা এইভাবে দেখে নাও। সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা এখন চতুর্থ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3টা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আবারও একবার অনুরোধ করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাও। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই পরিবেশ নিয়ে। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলা হয়েছে, দেখো চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ পার্ট 3, এটাও পার্ট 3 যেটা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে তোমরা মন দিয়ে কোশ্চেনগুলো আগে দেখে নাও, কোশ্চেনগুলো দেখে নিয়ে তারপর উত্তরগুলো আমরা পরপর করে আসছি। প্রথমে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে, পৃথিবীতে কিভাবে দিন আর রাতের সৃষ্টি হয়, প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে, নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে, নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কি কি সুবিধা আছে। ঠিক আছে, আর 4 নম্বরে তোমাকে 2 ধরনের অঞ্চলের কথা বলা হলো, এই 2 রকম অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো। ক্ষয়ে নদী অথবা সমুদ্রের আশেপাশে, আর ক্ষয়ে চাষ জমির আশেপাশে। এই 2 জায়গার অঞ্চলের কথা বলা হয়েছে, তোমাদেরকে এরা এইভাবে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনের উত্তরগুলো কীভাবে লিখি। দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে যেটা, পৃথিবীতে কিভাবে দিন আর রাতের সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা তো প্রতিদিন দেখি যে দিন হচ্ছে আবার রাত্রি হচ্ছে, এটা কীভাবে সৃষ্টি হয় একটু দেখে নিই। উত্তরটা এইভাবে লিখবে, এই প্রথম যে উত্তরটা লিখবে এইভাবে, পৃথিবী নিজের চারিদিকে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। এভাবে ঘোরার সময় পৃথিবীর যে দিকটা সূর্য সামনে থাকে সেই জায়গা সূর্যের আলো পায়, তাই সেখানে দিন হয়। আর পৃথিবীর যে দিকটা সূর্যের আলো পায় না সেই জায়গাটা রাত্রি হয়। এভাবেই পৃথিবীর দিন রাত্রি সৃষ্টি হয়। বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই? তাহলে পৃথিবী নিজের চারিদিকে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। এভাবে ঘোরার সময় পৃথিবীর যে দিকটা সূর্য সামনে থাকে সেই জায়গা সূর্যের আলো পায়, তাই সেখানে দিন হয়। আর পৃথিবীর যে দিকটা সূর্যের আলো পায় না সেই জায়গাটা রাত্রি হয়। এভাবেই পৃথিবীর দিন রাত্রি সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। তারপর 2 নম্বর কোশ্চেন কী বলেছে, নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে। তাহলে এটা আমরা লিখে ফেলি, উত্তর লিখেছি দেখো এইভাবে লিখবে, না নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে যে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হলো, ক দিয়ে লিখবে, রোজ ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়। আমরা যে প্রতিদিন যে জল ব্যবহার করি সেটা আমরা সহজেই পেতে পারি। আর 2 নম্বর, যদি কৃষিকাজ করা থাকে কৃষিকাজ সুবিধার জন্য পাবেন, যদি কৃষিকাজ করার জন্য জল অবশ্যই লাগবে, তা কৃষিকাজ করার জন্য লাগবে। আর গয়ে কী লাগবে, না জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায়। আর কি হয়, জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, ফলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়। বুঝতে পারছো? তাহলে ব্যাস এটা এইভাবে 2 নম্বর কোশ্চেন উত্তর এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। ওকে, আচ্ছা 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কি কি সুবিধা আছে। তাহলে ঠিক আছে, তোমরা উত্তর এইভাবে লিখবে। দেখো কি লিখবে, না লোহার জিনিস শক্ত ও ব্রোঞ্জের তুলনায় ধারালো। লোহার জিনিস বহুদিন ধরে থাকে। বুঝতে পেরেছো? লোহার জিনিসটা কি হয়, শক্ত হয়, কার তুলনায়, ব্রোঞ্জের তুলনায়। ঠিক আছে, এবং সেটা কি হয়, ধারালো লোহার জিনিস বহুদিন ধরেও থাকে। আমরা দেখছি বাড়িতে সব লোহার জিনিসই থাকে, ব্রোঞ্জের জিনিস নেই, তাই না? কাস্তে, হাতুড়ি এগুলো সবই লোহার জিনিস, এগুলো আমাদের বাড়িতেই থাকে, তাই না? তাই এগুলো তোমাদের এই জন্য বলছে ব্রোঞ্জের থেকে লোহার জিনিস শক্ত বেশি। ওকে, আর কি হয়, না চাষের যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র ব্রোঞ্জের তুলনায় লোহা দিয়ে বানানো সুবিধাজনক। বুঝতে পারছো? মানে যে কোনো জিনিস, চাষের যন্ত্রপাতি হোক, বিভিন্ন লোহার জিনিস হোক, অস্ত্রশস্ত্র ব্রোঞ্জের থেকেই মানে আমাদের লোহার জিনিসটা বেশি আগ্রহী। ওকে, বোঝা গেছে? আচ্ছা, শেষ যে কোশ্চেনটা বলছে একটু মনে দেখে নাও। কি বলেছে, তোমাকে 2 রকমের অঞ্চলের কথা বলা হলো,
এই দুরকম অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো। কতে বলেছে নদী অথবা সমুদ্রের আশেপাশে যদি বলা হয়েছে, আর কি বলা হয়েছে চাষ জমির আশেপাশে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা কীভাবে লিখবে না, তোমার উত্তরটা এইভাবে লিখবে। দেখবে নদী অথবা সমুদ্রের আশেপাশে কি করা হয় না, নদীর আশেপাশে থাকলে ওখানে কি হয় মাছ ধরা, মাছ ধরা হয়, নৌকা তৈরি করা প্রভৃতি জীবিকা গড়ে উঠতে পারে, তাই না? তাহলে এই সব কাজের জন্য আমরা নদী এবং সমুদ্রের কাছাকাছি থাকতে যারা থাকে তারা এই সব কাজগুলো নৌকা তৈরি করে, মাছ ধরে এই সব জীবিকা গড়ে ওঠে। আর চাষ জমির আশেপাশে থাকলে কি হবে না, চাষ জমির আশেপাশে থাকলে কৃষিকাজ জীবিকা গড়ে ওঠে, মানে যেখানে চাষ জমি আছে সেখানে কি করে মানুষ, কৃষকরা কৃষিকাজ করে। আর যারা সমুদ্রের কাছে থাকে তারা কি করে মাছ ধরে আর নৌকা ধরে। এইভাবে আমাদের পরপর করে উত্তরগুলো এইভাবে লিখতে হবে। এটাও ঠিক খাতায় করে সুন্দর করে লিখে তোমার ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো বিদ্যালয় খুলে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরগুলো সুন্দর করে ভালো করে লিখলে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং অবশ্যই আবারও অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।